আমার লাইফে আমি অনেক কষ্ট করছি। মানে ধারণার বাইরে। এখন আমার যে কষ্টটা আল্লাহ আমার যেভাবে রাখছে, আমি তার দরবারে লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি তো শুকরগুজার করতে পারছেন। অনেকের শুকরগুজার করার সৌভাগ্যও হয় না। নাম কি আপনার? আমার নাম হারুন, বাবার নাম হাশেম। বাবার নাম হাশেম। বোন? রাজিয়া, ঠিকানা আপনার কি মনে আছে? ভোলা বাংলা বাজার। ভোলা বাংলা বাজারের আশেপাশে। জি, আসে। গ্রামের বাজার কেন লিখছেন? এটা বাজারটা হলো গ্রামে। বাড়ি হলো গিয়ে আপনার ওই যে ছাউনির বেড়া, পাড়ের খড়ি। পাটের খড়ির বেড়া। জি। রাস্তার অপর পাশে বড় চাচার বাড়ি। হ্যাঁ, জি, আপনার বাবা জেলে ছিল, ইলিশ মাছ ধরতো। মাসের বেশিরভাগ সময় নৌকায় কাটাতো। জি, আপনার বাবার ২য় বিয়ে। ২য় পক্ষের ঘরে ২ টা ছেলে ছিল। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে মবিন অথবা নবীন। জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও এবং বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি আপনারা শেয়ার করুন। এই ভাইটি যিনি আজকে এখানে এসেছে তার পরিবারে ফেরার সুযোগ করে দিন। আমাদের এখানে যোগাযোগ করবার জন্য ফোন নম্বর হচ্ছে 09639887777। নাম কি আপনার? আমার নাম হারুন। এটা কি বাবা-মায়ের দেয়া নাম? জি, নাম চেঞ্জ হয়নি। আচ্ছা হারুন। সো আপনার বাবার নাম? বাবার নাম হাশেম। হাসেম নাম। মায়ের নাম মনে নাই আপনার। বাবার নাম হাশেম। বোন? বোন রাজিয়া। রাজিয়া। ঠিকানা আপনার কি মনে আছে? আমার মনে আছে আমার ভোলা বাংলা বাজার। ভোলা বাংলা বাজারের আশেপাশে। জি, গ্রামের বাজার কেন লিখছেন? এটা বাজারটা হলো গ্রামে। গ্রামের মধ্যে। জি। বাড়ির কিরকম ছিল? বাড়ির অবস্থান একটু বলেন তো? বাড়ি হলো গিয়ে আপনার ওই যে ছাউনির বেড়া আর হলো গিয়া এই পাড়ের খড়ি। পাটের খড়ির বেড়া। জি। রাস্তার অপর পাশে বড় চাচার বাড়ি। হ্যাঁ, জি, আপনার বাবা জেলে ছিল, ইলিশ মাছ ধরতো। মাসের বেশিরভাগ সময় নৌকায় কাটাতো। জি, আপনার বাবার ২য় বিয়ে। ২য় পক্ষের ঘরে ২ টা ছেলে ছিল। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে মবিন অথবা নবীন। জি। বিস্তারিত বলেন। একবার ১ম থেকে বলেন কি হয়েছে একটু শুনি। বিস্তারিত আমি হলো গিয়া আমার ঘরে হলো গিয়া আমার মা, সৎ মা। বাবা হলো গিয়া গেছিলাম মাছ ধরতে। তা আমার সৎ ভাইয়ের লগে খেলার মাঠে যেয়ে খেলতে যাওয়ার পরে মারছিলাম আমি। আপনি সৎ ভাইকে মারছেন? জি, আপনি বড় ছিলেন? জি। আমি বড় ছিলাম। সংগ্রাম করতে, সতেরো করতে, করতে তারা আমি মারছি। মারানোর পরে সন্ধ্যা একটু আগ দিয়া বাইতে আইছি। তাড়ানোর পরে আমার সৎ ভাই সৎ মার কাছে বিষয় দিতেছে। তো আমি আবার পাশে শুনতাছি। একটু অন্ধকার, অন্ধকার ভাব। হুম। তো শুনতাছি কয়ে তারপরে আমার সৎ মাই বলতেছে, "ও আজকা আসুক। ওরে আজকে আইলে কুবামু।" আচ্ছা। এই কথা আমি শুনছি পরে তার আমি আর বাসায় ঢুকিনি। না ঢুকে ওই ডরে ফিরে আমার পাশের এক বাড়িতে ছিলাম, চাচার বাড়ি। চাচার অজান্তে, তারা জানে না। তো সকালে আমি আর যাই নাই। না যাওয়ানোর পরে একটু সামনে বাড়ায় গেছি। হুম। আমার আর দেখে নাই। দেখানো না দেখানো আমার এক চাচার লগে আমি বলা শহরে আইছি। সে আবার মরিচ লইয়া আইছে। চাচার সাথে? হ্যাঁ, সে আবার মরিচ লইয়া আইছে। আমি ভ্যান গাড়ির পিছনে ঠেলতে, ঠেলতে পিছনে, পিছনে হাঁটতে, হাঁটতে আইসা পড়ছি। তা আনার পরে সে ব্যস্ত, ব্যস্ত আমি আর অন্যদিকে গেছি গা। যাওয়ানোর পরে হারাই ফেলছি। হারাই ফেলানোর পরে আমি আর সেই জায়গা চিনা যাইতে পারিনি বাসায়। তাই না যাওয়ানে আমি ওই জায়গায় বইয়া কান্দতেছি। আমার অন্য এক লোকটা পাইছিল। তার বাড়ি হলো গিয়া বরিশাল, জালগাড়ি। সে পাওনার পরে পাইলো মানে সে কিভাবে নিল আপনাকে? আমাকে নিচে হ্যাঁ এই জায়গায় চাকরি করতো ভোলা শহরে। শহর চাকরি করতো। সে আমার পাইয়া হ্যাঁ কাছে রাখছে। রাখানোর পরে হ্যাঁ কিছু কাম কাজ করাইছে। থালবাড়ি মালবাড়ি দিতাম হ্যাঁ। পরে আবার হ্যাঁ দেশে লয়ে গেছে জালকাঠি। মানে নেওয়ানোর পরে হ্যাঁ বাইরের কাছে দিছে আমার গ্রামে। জালকাঠিতে গ্রামে পাঠাইছে। পাঠানোর পরে আমার এই যে গরু ছাগল পালতাম। ফিরে আবার হলো গিয়া থালবাড়ি যা আছে সংসারের যাবতীয় কাজ সব কাজ আমার দিয়ে করাইতো। তো এই করতে, করতে, করতে প্রায় অনেক বছর তো আমার তার কাছে রইলাম। সে আমাকে মুসলমানের তামাত করাইছে। পরে হঠাৎ করে একটা একদিন গরু মাঠের থেকে হারাই গেছে। হারাই যাওয়ার পরে সেই গরু আর পায় নাই। আমি খুঁজছি, হ্যাঁও খুঁজছে পাই নাই। তো পরে আবার আমার এই যার কাছে আসলাম এর ছোট ভাই, সে আইসা আমার মারছে। মারানোর পরে আমি আর সেদিকে আর যাইনি। না যাওয়ানে পরে আবার আয় পড়ছে হলে গিয়া জালকাঠি শহরে। গ্রামেতে শহর আইয়া অন্য অন্য জায়গায় ঘুরছি ফিরছি। পরে আবার লঞ্চে উঠছি। অনেক ছোট এ সময়।
লঞ্চে ওঠানোর পরে ঢাকা এসে পড়ছি। ঢাকা আইছি আপনার অনেক বছর। আমি অনেক ছোটকালে আইছি। এ সময় হইলো গিয়া সদরঘাটায় নামছি। হাঁটতে গ্যান্ডাইরা রেল স্টেশন আইছি। ওখানে ওই যে মেঝেতে চায় হুইন্যা খাইতাছি। খাওয়ানোর পরে এক হোটেলের কাছে গেলাম। হোটেলওয়ালা কইতেছে, "কাজ করবি?" আমি কই, "হ্যাঁ, কাজ করবো।" অনেক আমি সে সময় হাফ প্যান্ট পিন্ধি। আর একটা সেন্টু গেঞ্জি কিনা দিছিল এক লোকে। একটা সেন্টু গেঞ্জি, একটা হাফ প্যান্ট কিনা দিছিল। তো হ্যাডটা পিনতাছি, পরে সে নিয়া চান মিয়া নাম তার। তার হোটেলে কাজ-কাম করছি। অনেক বড়-টড় হইছি। বড়-টড় হওয়ানোর পরে এই হ্যার থেকে কাম ছেড়ে দিছি। কাম ছেড়ে দেওয়ার পরে আমি আবার ছেড়ে দেওয়ানোর পরে ওই যে আমি যার কাছে থাকি, সে হলো গিয়া যারে আমি বিয়ে করছি তার ভাইয়ের সাথে আমি চলাফেরা করছি। হুম। চলাফেরা করার পরে সে আমারে তার বোনের লগে বিয়া দিছে। বিয়া দেওয়ানোর পরে এই টাইমে আমার ই তারপরে বিয়ের পরে কি সেটেল হয়ে গেলেন? হ্যাঁ, জি। তো আপনি নিজে থেকে চেষ্টা করেন নাই? আপনি তো বাড়ির হ্যাঁ, ম্যাপ-ট্যাপ সবই জানেন। হ্যাঁ, আমি গেছিলাম। কিভাবে কবে গেছিলেন? গেছিলাম সে সময় ১৫-১৬ বছর হইব আমার। তো যে আমি আবার যেখান দিয়ে আইছি, ওই তোমার যে গেছি আর বিষয় পাইনি। কি রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে? রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে। পরে আবার আমি আইছি আবার খাল পাড়াইয়া। একটা খাল আসলো, আসলে একটা স্বাক্ষর ব্রিজ। তো ব্রিজটা আর পাই নাই। যাইতেছি কেমন জানি লাগে। সন্ধ্যা হয়ে গেছে। অনেক বেলা কেউ চেনে না। পরে আমি থাকমু কই? পরে আবার রিটার্ন লঞ্চে করে ঢাকা এসে পড়ছি। এই এমন সময়। বাড়ির জন্য মন পড়ে? জি, পড়ো তো। কার কথা বেশি মনে পড়ে? বাবার কথা, বোনের কথা। মা তো মনে বেঁচেই নাই নাকি মা বেঁচে আছে? মা বেঁচে আছে। মা আবার গেছে হইলো গিয়া বাবার সাথে ঝগড়া কইরা অন্য সাথে লগে গেছে গা বিয়া বইয়া। ও মা অন্য কোথাও গিয়ে বিয়ে বসছে, জি, আপনাদের রাইখা। জি। আপনার এই মায়ের ঘরে কয়জন ছিলেন আপনারা? আমি আমার বোন আছে, বড় বোন। তার নাম হলো রাজিয়া। আমি হলাম গা ছোট তার। একই মায়ের পেটের আপনারা? একই মায়ের পেটে। আসলে বাপ-মায়ের জন্যই জীবনটা এরকম হইছে। বাপ-মা যদি একসাথে থাকতো তাহলে হয়তো আর একসাথে না থাকলেও সমস্যা নাই। একসাথে থাকার পর অনেক সময় বাচ্চারা হারায়। কিন্তু কথা হলো যে যত্ন হয় নাই জীবনে। আমি হ্যাঁ? আমার সৎ মার অত্যাচারে মানে সে মারতো, আমার অনেক অত্যাচার করত। একটা কথা আছে, সৎ মার একটা বকা কিন্তু ওটা কলিজায় লাগে। আপন মা তার চেয়ে বেশি মারলেও লাগে না। না, পৃথিবীর অনেক নিয়ম, খুব জটিল নিয়ম এগুলা। জি, হ্যাঁ? সৎ মা হয়তো যে কথাটা বলছে সেটা ঠিকই বলছে। কিন্তু ওই যে সৎ মা মাথায় আছে এবং সৎ মাদের ক্ষেত্রেও বিষয়টা অনেক চ্যালেঞ্জ। দেখবেন যে নিজের বাচ্চার চেয়ে অপর বলাটা ঠিক হবে না। মানে অন্য ঘরের বাচ্চাকে অনেক বেশি আদর করতে হয় শুধুমাত্র তাদের মন পাওয়ার জন্যে। আমরা সৎ মাকে যেভাবে আমাদের কৃষ্টি কালচারে ডিফাইন করেছি, এটা যে একেবারেই সত্য না তা না, বাট সবসময় যে সত্য তাও কিন্তু না। এটা হচ্ছে বিষয় আরকি। এখানে আপন ঠিকানায় অনেক সৎ মাকে পাওয়া গেছে, যারা আপন মায়ের চেয়েও অনেক, অনেক, অনেক ভালো। যদিও তুলনাটা এভাবে দেওয়া উচিত না, তো বলার কথা আরকি। তো এখন কাউকে দেখলে চিনবেন? যদি কাউকে আমরা খুঁজে পাই, চেহারা মনে আছে? না, আমার তো খেয়াল আসে না। কেন আসে না? আপনার যে বিয়ে-শাদী হলো ওনারা জানেন পরিবার থেকে যে ছেলেটা হ্যাঁ, এরকম আমার ছোটবেলায়? শ্বশুররা সবাই জানে। এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আমি নিজেই দেখছি, অনেক আগে থেকে দেখতাছি। কত বছর আগে আপনি এপ্লাই করছেন এখানে আসার জন্যে? এই এপ্লাই করছি নগদে, এই দ্রুত? দ্রুত। দেখতেছেন কত বছর? দেখতাছি প্রায় ১.৫ বছর ধইরা দেখছি। ১.৫ বছর থেকে আপনি সিদ্ধান্ত নিলেন যে, "না, আমার যাওয়া দরকার।" হ্যাঁ, আমারে আবার সেই লোক যে ভাইয়ের সাথে আইছি, সে ভাইও মানে অনেক আগ্রহ করছে। আচ্ছা। তার কারণে আশা করছে। আমার পরিবারও, আমার ওয়াইফ তেও কি করেন আপনি এখন পেশায়? আমি পেশায় রিক্সা চালাই। রিক্সা চালান। জি, কোথায় রিক্সা চালান? ঢাকাতে? ঢাকা। রিক্সা বলতে কি আপনার এই অটোরিক্সা। ব্যাটারি রিক্সা? জি, আপনাদের ব্যাটারি রিক্সা তো খুব উৎপাত করতেছে রাস্তাঘাটে। হ্যাঁ। তো চালাই সাবধানে নিজের গাড়ি দেইখ্যা। এটা কি নিজে কেনা? হ্যাঁ, জি, কত নিজে টাকা দাম? ৳৫০,০০০ দিয়ে কিনছিলাম। ৳৫০,০০০ দিয়ে কিনছেন। কয় টাকা থাকে থাকে আল্লাহ দিলে হাজারখানেক টাকা থাকে। দিনে? জি। সবকিছু খরচ-টরচ বাদ দেয়া? আমার নিজের খরচ বাদ দিয়ে আরকি, সংসার খরচ না। তো মাসে ৳৩০,০০০। তো এখন কথা হইলো, এই রিক্সা তো দেখলাম কিছুদিন আগে ঘুরায় দিচ্ছে রাস্তার মধ্যে। জি। কোন দিকে কোন এরিয়াতে চালান আপনি? আমি চালাই যে এদিকে এই গলিতেই চালাই বেশিরভাগ। গলিতেই চালান, আ মেইন রোডে চালায়েন না? মেইন রোডে বেশি আসি না। এই রিক্সা, এই যানবাহনটা একটু মডিফাই করলে এটা কিন্তু খুবই কমফোর্টেবল। পুরো দুনিয়াটা কিন্তু এখন আধুনিক হয়ে যাচ্ছে। আমিও চাই না যে রিক্সা যারা চালান তারা এতটা কষ্ট করেন। হ্যাঁ? রিক্সার যে আদি রূপ
এটা কিন্তু আরো কঠিন। আপনারা জানেন হয়তো কলকাতাতে যারা গেছেন তারা বুঝতে পারবেন। হ্যাঁ? যে এটা মানুষজন ঠেলে নিয়ে যায়। ওটা আরো দুঃখজনক। ওটা কিন্তু কলকাতায় এখনো আছে। তো এই ব্যাটারি চালিত রিক্সা ভালো। কিন্তু ব্যাটারি চালিত রিক্সা তো নিরাপদ না। মানে নিরাপদ না এই অর্থে যে পরিমাণ স্পিডে চলে এগুলা সেই পরিমাণ প্রোটেকশন তো গাড়িতে নাই। তো আবার তারপরে চলে যায় মেইন রোডে। তো মেইন রোডে চলে গেলে সমস্যা যেটা হয় তার তো নিজের রিস্ক থাকেই। পাশাপাশি যারা মেইন রোডে যেসব আপনার দ্রুতগতি যানবাহন আছে সেগুলো তো মারাত্মক রকমভাবে ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো সেইজন্যে এটা একটা উৎপাত হয়ে গেছে। বাট একই সাথে এটা কিন্তু একটা বড় সম্ভাবনাও। এই গাড়িটাকে যদি একটু মডিফাই করা যায় এবং এটাকে যদি খুব সুন্দরভাবে একটা অবয়ব দিয়ে এটাকে যদি চালানো যায়, তাহলে আমার মনে হয় এটা কিন্তু ভালো। এটা এবং এটা খারাপ কিছু না। কিন্তু এটাকে কতটুকু করা সম্ভব এটাও হচ্ছে একটা কথা। আমাদের তো আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলো অনেক দুর্বল। তো রিক্সা কত বছর ধরে চালান? বাড়িতে চালাইছি আমি ২৫ বছর। ২৫ বছর। কোনো সমস্যা হয় না শরীরের? আসলে সমস্যা তো অবশ্যই আছে। হ্যাঁ? আমার তো কিছুই নাই। আমি এই পা রিক্সা চালাইয়া শ্বশুরবাড়ির ওই জায়গায় আমার ওয়াইফের চেষ্টায় ৩ কাঠা জমিন রাখছি। পায়ে রিক্সা চালায়? জি, আমি অনেক কষ্ট করছি। আমি ছোটবেলা থেকে কষ্ট করে আইতাছি। আবার আমার মেয়ে আছে, বড় মেয়ে, তাকে বিয়ে দিয়েছে। সে এক ছেলে আল্লাহর রহমতে। আমার শ্বশুরবাড়ি এলাকায়। হুম। তো আমার লাইফে আমি অনেক কষ্ট করছি। মানে ধারণার বাইরে। এখন আমার যে কষ্টটা আল্লাহ আমার যেভাবে রাখছে, আমি তার দরবারে লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি তো শুকরগুজার করতে পারছেন। অনেকের শুকরগুজার করার সৌভাগ্যও হয় না। আমার ওয়াইফের কারণে আমি এতেমাই আগাইতে পারছি। আলহামদুলিল্লাহ। ভালো থাকেন ভাই। আমরা চেষ্টা করি দেখা যাক কে আছে আপনার পরিবারে। আল্লাহ উনার পরিবারের সদস্যদেরকে উনার কাছে ফেরার তৌফিক দেক। এই প্রত্যাশায় আমরা আজকের মতো শেষ করতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা। আ আপনারা একটু চেষ্টা করুন। আর কিছু বলবেন না সব বলছেন? না জি, আমি আর কিছু চলেন একটু সবাই মিলে চেষ্টা করি। সালামু আলাইকুম।